সো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ফিজিক্স স্কোয়ার একটি খুব সুন্দর পার্ট নিয়ে, যেটি হচ্ছে কি ডাইমেনশন অর্থাৎ মাত্রাকে। মাত্রা দেখে আমরা খুব সুন্দরভাবে একককে এবং একক দেখে খুব সুন্দরভাবে মাত্রাকে নির্ণয় করতে পারি। সেটিকে চলো আমরা খুব সুন্দরভাবে বুঝে নিই। কিন্তু এই ভিডিওটি দেখার আগে একটি সাবধানতা আপনার কাছে থাকবে। যে সাবধানতা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনি যদি ফিজিক্সের প্রথম ভিডিওটিকে না দেখেন তাহলে এই সমস্ত জিনিসগুলো কিছুই বুঝতে পারবেন না। সুতরাং আপনারা অবশ্যই প্রথম ভিডিওটিকে দেখে তারপরে এই ভিডিওটি দেখবেন আপনার সবকিছু নিমিষেই ভুলভ্রান্তি বা যত কিছু প্রশ্ন জাগবে সবগুলো নিমিষে শেষ হয়ে যাবে। সুতরাং চলো প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকি। তো ডাইমেনশন অর্থাৎ মাত্রা মানে কি? মাত্রা মানে হচ্ছে সেটাই যেটা হচ্ছে কি, যে কোনো ভৌত রাশিকে কোডের মাধ্যমে প্রকাশ করে দেওয়া। আমরা প্রথম ভিডিওতেই বলেছিলাম যে পৃথিবীতে মূল যে মাত্রা রয়েছে সেটি হচ্ছে 60টি মাত্রা, এবং সেই 60টি মাত্রার এসআই একক সিজিএস একক কি এবং মাত্রাগুলোকে কি দ্বারা ডিনোট করা হয়। যেরকম আমরা জানি যে দৈর্ঘ্যকে ইংলিশে বলা হয় লেন্থ, তাহলে দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং ভরকে ইংলিশে বলা হয় মাসকে প্রকাশ করা হয় এম দ্বারা, মাসকে প্রকাশ করব এম দ্বারা। এবং সময়কে ইংলিশে বলা হয় টাইম, তো সেই জন্য কি দ্বারা প্রকাশ করে দিব? টি দ্বারা। সেই জন্যই আমরা খুব সুন্দরভাবে যদি সংক্ষিপ্তে বুঝতে চাই মাত্রা মানে কি, মাত্রা মানে হচ্ছে কোনো ভৌত রাশিকে কোডের মাধ্যমে প্রকাশ করে দেওয়া, যে এই কোডটা মানে হচ্ছে ওই বিষয়টার মাত্রা বা ওই ভৌত রাশিটার মাত্রা। এবারে এই জিনিসগুলো বোঝার আগে যে জিনিসটাকে আমাদের খুব দ্রুত বুঝে নেওয়া উচিত সেটা হচ্ছে কি, ম্যাথের একটা খুব ছোট্ট পার্ট। এখানে যদিও ছোট্ট পার্টটাই আলোচনা করব, সেই জন্য খুব ছোট্ট পার্ট বললাম, সূচকের নিয়মাবলী। কি জিনিসটা? যে কোনো জিনিসের মাথায়, পৃথিবীতে যে কোনো সংখ্যার মাথায় যদি শূন্য থাকে এটা মানে এক বোঝায়। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে না, শূন্য মানে এক কিভাবে বোঝায়? এটাকে আমরা সূচকের নিয়মাবলীতে গিয়ে বুঝবো। সুতরাং যেটুকুনি বুঝাচ্ছি আপনারা একটু বুঝবেন। তাহলে পৃথিবীতে যে কোনো মাথায় শূন্য থাকা মানে কত বোঝাচ্ছে? এক বোঝাচ্ছে। সুতরাং তাহলে যদি কোনো সময় কোনো সিচুয়েশনে আমরা দেখতে পাই 1/s অর্থাৎ 1/সেকেন্ড, তাহলে আমরা ওই এককে বলতে পারি না যে না এস এর মাথায় শূন্য, কারণ কি যে কোনো মাথায় শূন্য মানে কি এককে বোঝায়। তাহলে বলাই তো যায় এস এর মাথায় শূন্য মানে এক। ওকে, তাহলে ছিল কি, এস এর মাথায় শূন্য লিখলাম একের জায়গায়, আর এস এর মাথায় কিছু নেই বলতে এক ধরে নিয়েছি। তাহলে আমরা আবার সূচকের নেওয়া বলতে আরেকটা সূত্র পাই, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার যদি এন আকারে থাকে তাহলে ওটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। অর্থাৎ তাহলে এস টু দি পাওয়ার উপরেরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ 0 - 1 অর্থাৎ এস টু দি পাওয়ার -1। তাহলে 1/s কে কি লিখতে পারি? এস টু দি পাওয়ার -1। 1/s² কে কি লিখতে পারি? এস টু দি পাওয়ার 0/s² অর্থাৎ 0 - 2 অর্থাৎ এস টু দি পাওয়ার -2। অর্থাৎ এইরকম ভাবে যদি 1/s³ থাকতো তাহলে এস এর মাথায় -3 হয়ে যেত, 4 থাকলে -4 হইতো। পারলাম বুঝতে? তাহলে এই জিনিসটাকে আমাদের বোঝা হয়ে গেলে এই সম্পূর্ণ জিনিসগুলোকে বুঝতে আর কোনো সমস্যা হবে না। চলো আসি আমরা মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে। এই মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে প্রথম জিনিসটাকে জানতে হয় সেটা হচ্ছে গতিবেগকে নিয়ে। গতিবেগ মানে কাকে বোঝায়? সরণ এবং সময়কে বোঝায়। সরণ মানে কি? শর্ট ডিস্টেন্স ইজ নোন অ্যাজ সরণ। সরণ মানে ডিসপ্লেসমেন্ট। তাহলে কোনো জিনিসের শর্টকাট ডিস্টেন্সটা কি আমরা কি বলতে পারি? সরণ বলতে পারি। সরণ অবশ্যই তাহলে একটা কি? দূরত্ব। সরণ অবশ্যই একটা কি? দূরত্ব। আর সময় মানে তো আমাদের সমারই জানা, তাহলে সরণ বাই সময় মানে এর যদি আমরা একক বের করি। হ্যাঁ, আপনাদের আরেকটা জিনিস বলে দিই, আপনারা হয়তো যদি এককের সম্পর্কে কোনো সমস্যা হয়, এককের সম্পর্কে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা লিঙ্ক থেকে কিন্তু ওই এককের ভিডিওটিও দেখে আসতে পারেন। তাহলে সরণ বাই যদি সময় হয় তাহলে আমরা খুব দ্রুতই বলতে পারি যে মিটার পার সেকেন্ড, কারণ সরণ অর্থাৎ দূরত্ব মানে কি মিটার, আর বাই সময় আছে পার, মানে পার এই জিনিসটা আছে এটাকে ভাগ বা পার বলা হয়। এটা কি আমরা বাংলা ভাষায় বলবো প্রতি। তাহলে মিটার প্রতি সেকেন্ড। তাহলে এই মিটার প্রতি সেকেন্ডকে আমরা এইরকম আকারে লিখতে পারি কি মিটার প্রতি সেকেন্ড। প্রতি সেকেন্ড মানে কি ভাগ আকারে বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কিনা মিটার ইন্টু 1/সেকেন্ড। মিটার ইন্টু 1/সেকেন্ড মানে কি? 1/সেকেন্ড মানে কাকে বোঝাবে? এস টু দি পাওয়ার -1, তাই কিনা? তাহলে এই ভাষাটা কি আমরা আরেকটা জিনিস আকারে লিখতে পারি, সেটা হচ্ছে মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। তাহলে আমরা অবশ্যই গতিবেগের ক্ষেত্রে মিটার প্রতি সেকেন্ডকে এইরকম ভাষায় লিখতে পারি কিনা মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। অর্থাৎ তাহলে আমরা গতিবেগের একক শিখে নিলাম, তাই কিনা? যদিও একক আমাদের আগে থেকেই শেখা ছিল, আমি এটাকে ডিটেলস একটু বলে দিলাম। দেখেন এবার আমরা বের করতে শিখবো একক থেকে মাত্রা। আপনি যদি মাত্রাটাকেও শিখে নিন তাহলে উল্টা ভাবে বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে পারবেন, এবং কোন জায়গা থেকে এই জিনিসগুলো আসছে সেটাও বের করে নিতে পারবেন। দেখবেন যেরকম ধরে নিন এখানে আমরা পেয়ে গেলাম কাকে? একককে। আমরা সরাসরি কিন্তু সূত্র দেখেও মাত্রাকে বা একককে বের করতে পারি, তো কোনো সমস্যা না। কোনো সময় ধরে নিন একক আছে, একক থেকে মাত্রা
বের করতে বলছে, কোনো ব্যাপার না, ঘাবড়াবেন না, ডাইরেক্ট বলে দিতে পারবেন। দেখেন কি ছিল গতিবেগ। গতিবেগ মানে কি জানি মিটার প্রতি সেকেন্ড বা মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে আমরা একক যদি দেখি, একক মানে কি আছে মিটার। মিটার কার একক? দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্য ইংলিশে কি বলা হয়? লেন্থ। লেন্থ মানে তাহলে লেন্থের প্রথম অক্ষর কি? এল। লেন্থের প্রথম অক্ষর কি? এল। অর্থাৎ তাহলে এর মাত্রা বের করা কোনো মুশকিল না। দেখবেন 1 সেকেন্ডের কাজ। মিটার, মিটার তাহলে লেন্থ থেকে আসছে, দৈর্ঘ্য থেকে, তাহলে এল হবে। আর সেকেন্ড, সেকেন্ড কার একক? সেকেন্ড কার একক? সেকেন্ড কার সময়ের একক। সময়ের একক কি? সেকেন্ড। যেহেতু সময়ের একক সেকেন্ড, তাহলে সময়কে ইংলিশে কি বলা হয়? টাইম। কি বলা হয়? টাইম। তাহলে এল টি টি টু দি পাওয়ার, যেহেতু এখানে দেখেন সেকেন্ডের মাথায় -1 ছিল কিনা, তাহলে এখানেও কি দিয়ে দিব? টি টু দি পাওয়ার -1। অর্থাৎ তাহলে আমরা শিখে গেলাম গতিবেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। পারলেন বুঝতে? নিশ্চয়ই খুব মজাদায়ক বিষয়গুলো না? অবশ্যই মজাদায়ক। তাহলে আপনারা কিন্তু এক একে বুঝতে থাকবেন এবং একক থেকে আপনারা মাত্রা বের করবেন, এবং মাত্রা দেখে আপনারা একক যদি বের করে নিতে পারেন, এর মানে আপনাদের সূত্র বোঝা কমপ্লিট হয়ে গেছে, বা আমরা একক মাত্রা দেখি কোন বিষয় থেকে আসছে এটা, ওই সূত্রটাকে আমরা পেয়ে যাব। তাহলে চলো যাক, দেখা যাক নেক্সটটাকে, অর্থাৎ ত্বরণকে। ত্বরণ মানে কি? ত্বরণ মানে ঝাটকা দেওয়া। কোনো জিনিসকে বেগের পরিবর্তন করলে, কোনো বস্তু যদি বেগের পরিবর্তন করি, বেগের পরিবর্তন করলে একটা ঝাটকা আসে কিনা, ধাক্কা লাগে কিনা, ওই ঝাটকাটা কি আমরা কি বলে থাকি? ত্বরণ বলে থাকি। ত্বরণ মানে কিছুই নাই, গতিবেগকে যদি আমরা সময় দ্বারা ডিনোট করে থাকি। তাহলে এর এককটা কি শিখছিলাম? এককটা হচ্ছে মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। মিটার প্রতি সেকেন্ড স্কয়ার বা মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এর যদি আমরা মাত্রা বের করতে চাই, এখান থেকে মাত্রা বের করতে পারেন। আপনারা যদি এখান থেকেও বের করতে পারেন, সূত্র থেকেও কোনো সমস্যা না। আমরা এখান থেকে বের করতে শিখে নিচ্ছি, আপনারা বের করতে এখান থেকেও পারেন, প্রথম থেকে যদি ভিডিওগুলো দেখতে থাকেন। তাহলে মিটার কার একক? মিটার দৈর্ঘ্যের একক। যেহেতু দৈর্ঘ্যের একক, তাহলে দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা। সেকেন্ড কার একক? সময়ের প্রথম অক্ষরটা কি? টাইম। টি দ্বারা প্রকাশ করি, এবং মাথায় কত আছে? -2। তাহলে এখানেও মাথায় কত দিয়ে দিব? -2। এটাকে কিন্তু আমরা সূত্রের মাধ্যমে বসিয়েও করতে পারবো, আপনারা করতে পারেন। এবারে চলে আসি বলকে নিয়ে। বল মানে কি? বল মানে ভর ইন্টু ত্বরণ। বল মানে ভর ইন্টু ত্বরণ। এই ভর ইন্টু ত্বরণকে যদি করি, তাহলে এদের ক্ষেত্রে আমাদের যেই এককটা আসবে সেটা হচ্ছে কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। এত বড় এককটাকে যেহেতু প্রকাশ করা যায় না, মুখে বলাটা সবসময় মুশকিলজনক দাঁড়ায় যায়, সেই জন্য একে শর্টকাটে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে নিউটন। কি দিয়ে দেওয়া হচ্ছে? নিউটন। এর মানে এটাই নিউটন রিয়ালিতে। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে স্যার, বল মানে তো নিউটন পড়ছিলাম, আপনি বলছেন এটা। আরে বাবা, এটা কি শর্টকাটে একটা নাম দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে নিউটন। তাহলে চলো দেখা যাক এই বলের ক্ষেত্রে মাত্রাটা কি হতে পারে। আমরা তো একক মানে আগের ভিডিওতে শিখে নিয়েছি। তাহলে দেখেন তো, এখান থেকে আমরা কি মাত্রাটা বের করতে পারবো না? কেজি কোথা থেকে আসছে? ভর থেকে। আর ভরকে ইংলিশে কি বলা হয়? মাস। তাহলে মাত্রা কি হবে? এম। মাত্রা কি হবে? এম। আর মিটার, মিটার মানে কি? দৈর্ঘ্য। আর দৈর্ঘ্য মানে অবশ্যই লেন্থ। আর সময় মানে সেকেন্ড, সময় মানে টাইম। আর টাইমের মাথায় -2। অর্থাৎ বলের মাত্রা আমরা শিখে গেলাম mlt টু দি পাওয়ার -2। ওকে, এবারে আসি ভরবেগকে নিয়ে। ভরবেগ মানে কি? ভর আর বেগের সমন্বয় কোনো বস্তুর উৎপন্ন গতিটা, ওটাকে কি বলবো? ভরবেগ। তাহলে ভর ইন্টু বেগ। ভর ইন্টু বেগ মানে কি? এর এককটা যদি বের করি, কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে কেজি থেকে আমরা বলতে পারি কেজি মানে ভর, ভর মানে হচ্ছে মাস। এম দ্বারা প্রকাশ করব এম। এম মানে মিটার। মিটার মানে কি? মিটার মানে দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে এল। সেকেন্ড, সেকেন্ড মানে কি? টাইম। টি টু দি পাওয়ার -1। অর্থাৎ ভরবেগের মাত্রা হচ্ছে ml টু দি পাওয়ার -1। সেম ভাবে আমরা যদি চলে আসি চাপে। চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। আমরা একক বের করতে শিখে গেছিলাম যে চাপের ক্ষেত্রে এককটা কি হয়? কেজি ইন্টু মিটার ইনভার্স ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা কি এত বড় না বলে এটা কি পরবর্তীকালে নাম দিয়ে দেওয়া হয়েছে, এই জিনিসটারই নাম দিয়ে দেওয়া হয়েছে কি? পাস্কাল। কি বলা হয়? পাস্কাল। তাহলে এটা মানে কি? 1 পাস্কাল। এটা মানে 1 পাস্কাল। আচ্ছা, তাহলে এর মাত্রাটা কিভাবে বের করবো? একক দেখে কিন্তু আমরা মাত্রাকে বের করে নিতে পারছি। কেজি মানে কি? একটু আগে শিখে গেছি। কেজি মানে হচ্ছে ভর থেকে আসে, আর ভরের ইংলিশ হচ্ছে মাস। মাসের প্রথম অক্ষর এম। আর দৈর্ঘ্য, দৈর্ঘ্যর লেন্থ বলে থাকি। আর সেকেন্ড, সেকেন্ড মানে কি? সময় টি টু দি পাওয়ার -2। এল টু দি পাওয়ার অবশ্যই -1 হবে। তাহলে চাপের আমরা একক শিখে গেলাম এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, যেগুলোকে আমরা প্রচন্ড পরিমাণে মুখস্থ করছিলাম। দেখছেন খুব দ্রুত 1 মিনিট না 2 সেকেন্ডের মধ্যেও তো কভার হয়ে যাচ্ছে। আপনারা যদি শিখে নেন কিনা, 2 সেকেন্ড কেন, মানে মিলি সেকেন্ডের মধ্যে কাজ করে দিতে পারবেন। ওকে, তাহলে চলে আসি নেক্সট বিষয় নিয়ে, যেটা হচ্ছে কি? ঘনত্ব। ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। এই সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু আমরা একে একে বুঝতে থাকবো, এবং এগুলো কিন্তু ফিজিক্স জিনিসটা, রিয়েলিতে ব্যবহারিক ফিজিক্সটা প্রচন্ড মজাদার। আপনারা যদি কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, দেখবেন প্রচন্ড মজা পাবেন। তো ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন, এবং এর এককটা কি? কেজি ইন্টু মিটার টু দি পাওয়ার -3। তাহলে কেজি মানে কি? ভর মাপছি। আর ভরকে ইংলিশে কি বলা হয়? মাস। তাহলে কি প্রকাশ করব? এম দ্বারা প্রকাশ করব।
তাই কি না? এবং মিটার কিউব, মিটার মানে দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য মানে কি ইংলিশে লেন্থ বলি, তাহলে এল, তাহলে ml টু দি পাওয়ার -3, তাই কি না? তাহলে আমরা বের করে নিলাম ঘনত্বের মাত্রা। সেম ভাবে আমরা কার্যের মাত্রা বের করতে পারি কিনা দেখেন তো, দেখেন আপনারা এটা কিন্তু বের করে নিতে পারবেন। আচ্ছা, এটার মাত্রাটা কি হবে তাহলে? অবশ্যই m এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, তাহলে কার্যের মাত্রা কি দাঁড়ায় যায়? ml স্কয়ার টু দি পাওয়ার -2। সেম ক্ষমতাটা আপনারা নিজে তৈরি করবেন, তৈরি করার পর কমেন্ট সেকশনে এসে বলবেন যে এটার অ্যান্সারটা কি হবে। তাহলে আমরা এখানে কিন্তু শিখে গেলাম যে একক দেখে কিভাবে মাত্রা তৈরি করা যায়। সেম যদি মাত্রা দেখে আমাদেরকে একক তৈরি করতে বলতো, কোনো ব্যাপারই না, আপনারা তো শিখেই গেছেন যে না, ভরকে m দ্বারা প্রকাশ করা হয়, সময়কে t দ্বারা প্রকাশ করা হয় এবং দৈর্ঘ্যকে l দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে আমরা এককও বের করে নিতে পারি। দেখেন উল্টা, এল মানে কি? এল মানে অবশ্যই এল মানে লেন্থ মানে দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্যকে এই দৈর্ঘ্যের আছে মিটার, তাহলে মিটার। আর সময় টু দি পাওয়ার -1, সময়ের এসআই বা সিজি একক যাই থাকুক না কেন অবশ্যই কি হয়? সেকেন্ড, তাহলে সেকেন্ডের মাথায় -1 আছে, মানে টাইমের মাথায় -1 আছে, তাহলে সেকেন্ডের মাথায় -1। অর্থাৎ তাহলে আমরা মাত্রা থেকে আবার পুনরায় এককেও যেতে পারি। তাহলে একক থেকে মাত্রা বা মাত্রা থেকে একক আসাটা কোনো কিন্তু মুশকিলের ব্যাপার না। সেম ভাবে আপনারা কিন্তু এরকম উল্টা হবে মাথায় কি করে নেবেন? পুডিং করে নেবেন, মানে ঢুকায় নেবেন। দেখবেন আপনারা খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে বুঝে নেবেন। তাহলে আমরা শিখে গেলাম মাত্রা থেকে একক বের করা আর একক থেকে মাত্রা বের করা। এবারে আমরা শিখবো যে রাশি কয় রকমের, কি কি, এবং ওই রাশিগুলোকে কিভাবে শ্রেণী বিভাজন করা হয়েছে, মানে যে এটা হচ্ছে এই রাশি, এটা হচ্ছে ওই রাশি, সেগুলো সম্পর্কে শিখবো। আপনাদের যদি লাগে কাজে আপনারা এটাকে স্ক্রিনশট করে নিতে পারেন। এবারে আমরা আলোচনার যে বিষয়টি করব সেটি হচ্ছে ভৌত রাশিকে নিয়ে। কিন্তু ভৌত রাশিকে নিয়ে আলোচনা করার আগে যে জিনিসটির সম্পর্কে একটু জেনে নিতে হয় সেটা হচ্ছে সমীকরণের সাম্যতা। যে কোনো সমীকরণ দেখবেন বা সাইডে যা থাকে ডান সাইডেও কিন্তু সেম হতে হয়। এবারে বা সাইড আর ডান সাইড কি সেম হতে হয়? অবশ্যই হয় মাত্রা, না হলে একক সেম হতে হয়। আমি একটি এক্সাম্পলের মাধ্যমে সমীকরণের সাম্যতাকে বুঝাই দিচ্ছি। সুতরাং আপনারা যেই রকমই সমীকরণ পান না কেন অবশ্যই কিন্তু এভরি সাইডে, মানে লেফট সাইড এবং রাইট সাইডে সমীকরণের ক্ষেত্রে মাত্রা বা এককটাকে সেম হতে লাগবে। এভাবে আমরা যে কোনো সমীকরণের মানে ঠিক আছে না ভুল আছে সেটাকে প্রমাণ করতে পারি। যেরকম ধরে নিন আমরা একটা গ্যালিলিওর নিয়ম আমাদের সবারই মনে আছে যে না, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে দেখেন ভি মানে কি? বেগকে বোঝায়, যেটা অন্তিম বেগকে বোঝাচ্ছে, আর ইউ মানে প্রারম্ভিক বেগকে বোঝায়, আর এ মানে অ্যাসিলারেশন অর্থাৎ ত্বরণকে বোঝায়, আর টি মানে টাইম, সবারই জানা এগুলো। আচ্ছা, বেগের একক কি হয়? মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। এটা হলো লেফট সাইডে, কি পেলাম? লেফট সাইডে। তাহলে এটাই যদি রাইট সাইডে হয় তাহলেই বলবো প্রমাণ হয়ে গেছে, মানে একদম সমীকরণটা ঠিক আছে। তাহলে ডান সাইডটা আমরা দেখার চেষ্টা করি। দেখলাম যে ডান সাইডের ক্ষেত্রে ইউ মানেও তো গতিবেগ কি বোঝাচ্ছে, কিন্তু প্রারম্ভের দিকে গতিবেগটা। তাহলে কি হয়? মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। এবং এটি, এ মানে কি? ত্বরণ, আর ত্বরণ মানে কি? মিটার প্রতি সেকেন্ড স্কয়ার, অর্থাৎ মিটার বাই সেকেন্ড স্কয়ার ইন্টু সময় মানে সেকেন্ড। দেখেন তো নিচের সেকেন্ড উপরের সেকেন্ড কেটে দিতে পারি কিনা? তাহলে কি পড়ে থাকবে? মিটার বাই সেকেন্ড। কি পড়ে থাকবে? মিটার বাই সেকেন্ড বা মিটার প্রতি সেকেন্ড, যেটাকে মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1 বলতে পারি। অর্থাৎ তাহলে আমরা দেখলাম যে বাঁ সাইডে যা ইউনিট আছে ডান সাইডে দেখেন তো প্রত্যেক জায়গায় কিন্তু ইউনিট মাস্ট বি সেম আছে। এর মানে এই সমীকরণটা একদমই ঠিক আছে। তাহলে কোন সমীকরণ ঠিক না ভুল চেনার সব থেকে ভালো উপায় হচ্ছে এটা, বা আমরা মাত্রার মাধ্যমেও এই কাজটাকে করতে পারি। আমি আরেকটি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিয়ে তারপরে আমরা ভৌত রাশিতে গিয়ে বুঝবো। দেখেন আমরা বলতে পারি তাহলে একটা সূত্র যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। কি? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখানে এস মানে কিন্তু সরণকে বোঝায়। এস মানে কাকে বোঝায়? সরণকে বোঝায়, মনে রাখবে। এস মানে কাকে বোঝাচ্ছে? সরণকে। ভি মানে তাহলে প্রারম্ভিক গতিবেগ, তাহলে ভি স্কয়ার মানে দেখি তো তাহলে ভি স্কয়ার, ভি মানে যদি মিটার প্রতি সেকেন্ড হয় তার স্কয়ার, তাহলে মিটার ইন্টু সেকেন্ডের মাথায় -1 তার স্কয়ার করে দিই। স্কয়ার করলে কি দাঁড়াবে আপনারাই বলেন? মিটার স্কয়ার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। এটাই যদি রাইট সাইডে আসে তাহলে আমরা বলতে পারবো যে না, এই সমীকরণটা একদমই ঠিক আছে। তাহলে দেখা যাক ইউ স্কয়ার আর 2s এর ইউ স্কয়ার, ইউ মানে কি? তাহলে ইউ মানে বলতে পারি মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1 তার স্কয়ার। অবশ্যই তাহলে এটাও কি হবে? মিটার স্কয়ার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। এবং এটার ক্ষেত্রে 2as। দেখেন এখানে কিন্তু ধ্রুবকের অতটা গুরুত্বপূর্ণতা না, এখানে এককটাকে দেখে আমাদের ডিনোট করতে হয় যে সত্য না মিথ্যা। তাহলে 2 কে আমরা বাদ দিলে কি কে পড়ে থাকে? এ মানে ত্বরণ, ত্বরণ মানে কি জানি? মিটার বাই সেকেন্ড স্কয়ার, ঠিক না? আর এস মানে কি? এস মানে কি?
এস মানে হচ্ছে কি সরণ, সরণ মানে কি, সরণ মানে হচ্ছে সরণকে আবার মিটার দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মিটার ইন্টু মিটার, তাহলে বলা যায় না মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, এটাকেও ফের কি বলতে পারি মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। এর মানে কি বুঝতে পারলাম, দেখেন তো লেফট সাইডে মিটার স্কয়ার ইনটু সেকেন্ড টু দি পাওয়ার -2 পাইছি, আবার রাইট সাইডে দেখতে পাচ্ছি ইউ স্কয়ার মানে মিটার স্কয়ার ইনটু সেকেন্ড টু দি পাওয়ার -2, আবার এখানেও দেখতে পাচ্ছি মিটার স্কয়ার ইনটু সেকেন্ড টু দি পাওয়ার -2। অর্থাৎ তাহলে লেফট সাইডের ইউনিট গুলো আর রাইট সাইডের ইউনিট গুলো সেম হয়ে গেছে, অর্থাৎ সমীকরণটা সম্মত হয়ে গেছে, এটা সমীকরণ একদমই ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা যে কোনো সমীকরণকে এইরকম ভাবে আমরা ঠিক ভুল প্রমাণ করে দিতে পারি। এবারে আমাদের যেটা আলোচনার বিষয় ছিল, যেটাকে আমি প্রথমেই বলছিলাম যে না ভৌত রাশিকে নিয়ে, সেটাই আলোচনা করছি। ভৌত রাশি সারা পৃথিবীতে যতগুলোই পরিমাপ করার জন্য কথা ব্যবহার করতে সেই সকল কথাগুলোকে আমরা ভৌত রাশি বলে থাকি। আমাদের বেসিক্যালি যে কথাটা বলতে পারি এটি হচ্ছে মূল কথা। তাহলে ভৌত রাশিকে কি ভাগে বিভক্ত করা গেছে? দুটি ভাগে বিভক্ত করা গেছে, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশিকে কাকে বলবো? যার ক্ষেত্রে মান পাবো কিন্তু কোনো অভিমুখ পাবো না বা অভিমুখের উপর নির্ভরশীল হবে না, ওটাকে আমরা কি বলবো? স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কাকে বলবো? যার ক্ষেত্রে মান পাবো এবং অভিমুখ দুটাই জিনিস ক্রিয়াশীল হবে, অর্থাৎ দুটাই জিনিস কাজ করবে, ওই রকম জিনিসটাকে আমরা ভেক্টর রাশি বলবো। ওকে, তাহলে স্কেলার রাশি ভেক্টর রাশি আরো সুন্দরভাবে বোঝার জন্য আমি একটা কথা খালি বলে দিই, আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন। কি বিষয়টা? ধরে নিন আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকার পর আপনার পাশ দিয়ে কোনো একজন পুলিশ সামনের জন চোরকে কি করছে? ধাবিত করছে, মানে পিটাইছে। পিটানোর ধরুন কিনা দেখলেন একটা যখন গলি পেরিয়ে পুলিশ যখন চোরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন পুলিশ এক রাস্তা দিয়ে ঢুকলো, যেটা হচ্ছে ডান দিকে ঢুকলো। কোন দিকে ঢুকলো? সামনে গিয়ে ডান দিকে, কিন্তু পুলিশ দেখে নাই, আপনি দাঁড়াইছিলেন, আপনি দেখছেন। ওকে, এবারে যখন পুলিশ ওই গলিতে আসলো, পৌঁছালো, তখন আপনি দাঁড়িয়ে আছেন, অবশ্যই জিজ্ঞেস কাকে করবে? আপনাকে। ওকে, আপনাকে যখন জিজ্ঞেস করে আপনি তখন বিনিময়ে কি বলবেন? যে না কোথায় গেছে, তো পুলিশ আপনাকে জিজ্ঞেস করলো, আপনি বিনিময়ে বললেন কি? যে না আপনি সামনের দিকে গিয়ে দেখেন, ও কিন্তু গেছিল গুলির ডান দিকে, ধরে নিলাম 10 মিটার গেছিল। কত মিটার গেছিল? 10 মিটার। তাহলে সামনে গিয়ে কত মিটার গলিটাতে গেছিল? 10 মিটার ডান দিকে। কিন্তু আপনি গিয়ে কি বিষয়টা বললেন? আপনি গিয়ে বললেন পুলিশকে যে না ও সামনের গলিটা দিয়ে বাম দিকে 10 মিটার গেছে। দেখেন, তাহলে রিয়েলিতে ও গেছে ডান দিকে 10 মিটার, কিন্তু আমি বলছি বাম দিকে 10 মিটার। এখন যদি আমরা দেখি যে না এখানে কি বিষয়টা হয়ে গেছে? পুলিশ আর চোরের মধ্যে দূরত্ব হয়ে গেছে 10 20 মিটার। অর্থাৎ তাহলে এখানে দেখেন দু রকমের জিনিস কাজে লাগে গেল। একটা হচ্ছে মান তো লাগলোই যে 10 মিটার যেতে হবে ওখান থেকে, আর তার সঙ্গে আরেকটা জিনিস কাজে লেগে গেল, যেটা হচ্ছে কি দিকটা। তাহলে যখন দুটা জিনিসই আমরা বুঝবো, তখন সেই রকমের রাশিগুলোকে ভেক্টর রাশি বলবো। আমরা হয়তো ভেক্টর রাশির সম্পর্কে এই ছোট্টটুকুনি কথার মাধ্যমে বুঝে নিলাম। চলো আসো আমরা বুঝি তাহলে স্কেলার রাশির নিপুণভাবে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে নিয়ে যদি বুঝে নিই স্কেলার রাশি ভেক্টর রাশি, হয়তো আপনাদের আর কোনোদিন সমস্যা হবে না। তাহলে দেখা যাক যে স্কেলার রাশির ক্ষেত্রে আমরা যদি নিই ভরকে, ভর অবশ্যই একটা স্কেলার রাশি। স্যার আপনি কিরকম বলতে পারলেন ভর স্কেলার রাশি? আচ্ছা, ভর মানে কি যদি বুঝিনি তাহলে স্কেলার রাশি না ভেক্টর রাশি বলে দিতে পারি। দেখেন, ভর মানে কি কোনো বস্তুর ভিতরে কতটা জড় পদার্থ আছে, কোনো পদার্থের ভিতরে কতটা জড় পদার্থ আছে ওটা কি ওর ভর বলা হয়। এর মানে আমার শরীরটা যতটা আছে এর ভেতরে এতটাই জড় পদার্থ আছে, ঠিকই না? তাহলে এই আমার শরীরটাকে যদি আমি চাঁদে নিয়ে যাই, অর্থাৎ আমি যদি চাঁদে যাই, চাঁদে গেলে কি আমার শরীরটার কি আমার শরীরের কি আকৃতির কোনো পরিবর্তন হবে? নিশ্চয়ই আকৃতির কোনো পরিবর্তনটা হবে না। অর্থাৎ যতটা জড় পদার্থ পৃথিবীতেও ছিল ততটাই জড় পদার্থ চাঁদেও থাকবে, সুতরাং তাহলে আমার ভর একই থাকবে। তাহলে আমি যদি বাম দিকে ঘুরি তাহলে বলবো যে না আমার কি ভরের কোনো পরিবর্তন হবে না। আমি ধরে নিন পশ্চিম দিকে আছি, পরিবর্তন হবে না। দক্ষিণ দিকে হলে কি আমার ভরের পরিবর্তন হবে না। তাহলে যেসব রাশির আমরা প্রথমে পেয়ে নিয়েছি যে যার ভর থাকবে মানে মান থাকবে কিন্তু অভিমুখ থাকবে না, ওকে স্কেলার রাশি বলবো। তাহলে ভর অবশ্যই একটা কোন রাশি হয়ে যাবে? স্কেলার রাশি। পারলাম বুঝতে? তাহলে ভরের ক্ষেত্রে কোনো অভিমুখের প্রয়োজন না, সব জায়গায় সমান হয়ে থাকে। কিন্তু ভার অর্থাৎ ওজন একটা ভেক্টর রাশি। স্যার ওজন কেন আবার ভেক্টর রাশি? তাহলে বুঝতে হবে আমাদেরকে ভার বা ওজন মানে কি। ভার বা ওজন মানে হচ্ছে পৃথিবী যে বল দ্বারা নিজের দিকে টানে সেটাকে মাধ্যাকর্ষণ শক্তি বলি, আর যে কোনো বস্তু কি নিজের দিকে টানবে, তো নিজের দিকে টানার যে বিষয়টা ওইটাকে আমরা কি বলবো? ভার বলবো। কি বলবো? ভার বলবো। অর্থাৎ আমরা যদি উপরের দিকে উঠে যাই, উপর মানে লাফালে নিচের দিকে নামবো কিনা, নামার যে বিষয়টা, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? ভার বলতে পারি। অর্থাৎ তাহলে কোনো একটা জিনিসকে, যেরকম এই কলমটাকে নিন, এই কলমটাকে নেওয়ার পর এটাকে যদি আমরা ছেড়ে দিই নিচের দিকে যাবে কিনা?
যাবে কিনা? যেহেতু নিচের দিকে যাবে, অর্থাৎ তাহলে এর যেটা ভরটা আছে, এর যেটা ভারটা আছে, ভারটা মানে কি নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে। কোন দিকে ক্রিয়াশীল হচ্ছে? নিচের দিকে। যেহেতু নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে, আর তার সঙ্গে এরও একটা মান থাকবে, কারো উপর যদি পড়ালে নিশ্চয়ই একটা নির্দিষ্ট মানের ওর উপর বল প্রযুক্ত করবে কিনা? সেই জন্যই এই একটা কোন রাশি? ভেক্টর রাশি। তাহলে ভার একটা, ওজন একটা ভেক্টর রাশি, আর ভর একটা স্কেলার রাশি। আমরা হয়তো এই দুইটা কথাতে কোনো মানে মনের দুবিধা বা কোনো অসুবিধা থাকার কথা না। এবারে চলে আসবো অতিক্রান্ত দূরত্বতে। অতিক্রান্ত দূরত্ব একটা কি? অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি। যেরকম ধরে নিন আপনি আপনার বাড়ি থেকে কোনো গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাবেন, তো গন্তব্যস্থলে পৌঁছালে আপনি নিশ্চয়ই রাস্তা বেয়ে যান, মানে রাস্তা যেদিক বরাবর গেছে ওই দিক বরাবর যান। এবারে রাস্তা দেখেন কোনো সময় উত্তর দিকে হতে পারে, দক্ষিণ দিকে হতে পারে, পূর্ব দিকে হতে পারে, পশ্চিম দিকে হতে পারে। এর মানে কি? আপনি বলবেন যে আপনার বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্বটা হচ্ছে 200 মিটার। এর মানে কি আপনি বলতে পারবেন রাস্তা বেয়ে যদি যান কি যে 200 মিটার পূর্ব দিকে? কথাটা বলাটা ভুল হবে কিনা? কারণ আপনি রাস্তা বেয়ে গেছেন। তো যখন রাস্তা বেয়ে আমরা দূরত্ব পরিমাপ করি, ওটা কি বলা হয়? অতিক্রান্ত দূরত্ব। অবশ্যই তাহলে অতিক্রান্ত দূরত্ব মানের উপর নির্ভরশীল হবে, কিন্তু কোনো দিকের উপর নির্ভরশীল হবে না। কিন্তু সরণ সরণ কি দূরত্বের উপর নির্ভরশীল। সরণ মানে কি? আপনি যেখানে আছেন, যেই পজিশনে আছেন, আর আপনি কোন জায়গায় যাবেন, ওখান থেকে সোজা রাস্তা নিয়ে নিলেন, কোনো রাস্তা দেখা দেখির হিসাব হয় না। যখন কোনো রাস্তা না দেখে সোজা চলে গেলেন, যে পুকুর আছে না কি আছে, সোজা ফাটায় চলে গেলেন, সোজা ফাটায় যাওয়াটাকে কি বলা হয়? সরণ বলা হয়। তাহলে সরণের ক্ষেত্রে একটা ফিক্সড ডিরেকশন পাই যাবো, ফিক্সড একটা দিক পাই যাবো। পারলাম বুঝতে? তাহলে সরণ অবশ্যই একটা কোন রাশি হয়ে যাবে? ভেক্টর রাশি হয়ে যাবে। তাহলে যখন সরণ উল্লেখ করব, সরণ উল্লেখ করার সময় দুটা জিনিসকে উল্লেখ করতে হয়। কি কি স্যার? একটা হচ্ছে মানটা, আর একটা হচ্ছে দিক। যেরকম ধরে নিন আমরা বলতে পারি যে 200 মিটার পূর্ব দিক, তাহলে বলেন তো এটা আমাদেরকে স্কেলার রাশি বোঝাচ্ছে না ভেক্টর রাশি বোঝাচ্ছে? মান আছে, তার সঙ্গে দিক আছে, তাহলে এটা ভেক্টর রাশিকে বোঝাচ্ছে। এবারে আমরা চলে যাই নিচে আরো একটু ডিটেলসে, মানে অর্থাৎ পরবর্তী বিষয়ে। তাহলে ক্ষেত্রফল মানে কি? কোনো একটা জমির দৈর্ঘ্য আর প্রস্থ, এই দুটা দৈর্ঘ্য প্রস্থ নিয়ে যে ক্ষেত্রটা ধরবে আর ওর যেটা ফলাফলটা পাবো, ওটাকে কি বলবো? ক্ষেত্রফল বলবো। যেরকম একটা আয়তকার জমিকে আপনি পূর্ব দিকে রাখেন, পশ্চিম দিকে রাখেন, উত্তর দিকে রাখেন, দক্ষিণ দিকে রাখেন, যাই দিকে রাখেন না কেন, ওর জমিটার পরিমাপটা চেঞ্জ হবে না। অর্থাৎ তাহলে অবশ্যই ক্ষেত্রফল একটা কোন রাশি হবে? স্কেলার রাশি। সেম ভাবে আয়তন মানে কি? কোনো পাত্রের ভিতরে কতটা ফাঁকা আছে। এর মানে এটাকে যদি আমরা চাঁদে নিয়ে যাই, বা পশ্চিম দিকে নিয়ে যাই, পূর্ব দিকে নিয়ে যাই, ওর ফাঁকাটার কি কোনো পরিবর্তন হবে না? তাহলে ওটা একটা কোন রাশি হয়ে যাবে? স্কেলার রাশি। এবারে আমাদের জানতে হয় ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। আর ভরই তো কি? স্কেলার রাশি। আর আয়তনও কি? স্কেলার রাশি। তাহলে অবশ্যই ঘনত্ব একটা কি রাশি হওয়ার কথা? স্কেলার রাশি। পারলাম বুঝতে? এবারে চলে আসি কার্যকে নিয়ে জানার আগে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে অবশ্যই ভেক্টর রাশি আলোচনা করে নি, তারপরে কার্যকে আলোচনা করছি। আমরা খুব সুন্দরভাবে সম্পূর্ণ বিষয়টা কি বুঝে নিতে পারবো। ওকে, তাহলে সরণ বুঝে নিলাম যে ভেক্টর রাশি, আর সরণ বুঝে নি যদি তারপরে বুঝতে হয় ভরবেগকে নিয়ে। ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। ভর তো অবশ্যই স্কেলার রাশি, কিন্তু বেগ অবশ্যই একটা ভেক্টর রাশি। কারণ বেগ মানে কি? সরণ বাই সময়। তাহলে বেগ অবশ্যই একটা কি? আপনারা বলেন, বেগ অবশ্যই একটা কি? ভেক্টর রাশি। বেগ একটা কি? ভেক্টর রাশি। ওকে, তাহলে ভরবেগও অবশ্যই একটা কি হয়ে যাবে? ভেক্টর রাশি হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিক ক্রিয়া করবে, অর্থাৎ নির্দিষ্ট দিক বোঝাবে। ওকে, তাহলে বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে ভরবেগ একটা ভেক্টর রাশি। তারপরে আমাদেরকে জানতে হয় বল স্কেলার রাশি না ভেক্টর রাশি? আপনারাই বলেন, বল অবশ্যই কি দাঁড়াবে তাহলে? ভেক্টর রাশি। কারণ বল মানে কি জানি, একটু আগে আমরা মানে সূত্রটা লিখছিলাম যে বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, ভর তো স্কেলার রাশি, কিন্তু ত্বরণ একটা ভেক্টর রাশি। ত্বরণ কেন ভেক্টর রাশি স্যার? আরে বাবা, ত্বরণ মানে কি আপনারাই বলেন? ত্বরণ মানে বেগ বাই সময়। তো যখন সময় দিয়ে ডিনোট করবো বেগকে, তখন এটাকে ত্বরণ বলবো। আচ্ছা, বেগ একটা কি রাশি? ভেক্টর রাশি। বেগ যদি ভেক্টর রাশি হয়, তাহলে অবশ্যই ত্বরণও কি হওয়ার, কোন রাশি হওয়ার কথা? অবশ্যই ত্বরণও ভেক্টর রাশি হওয়ার কথা। তাহলে বল মানে কি? ভর ইন্টু ত্বরণ। যেহেতু বল মানে ভর ইন্টু ত্বরণ ভেক্টর রাশি, তাহলে বল একটা ভেক্টর রাশি। সেম ভাবে চাপ যদি বলি, চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপও একটা ভেক্টর রাশি। কারণ কি? ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে ভাগ করলে ভেক্টর রাশি হয়। তাহলে আমরা ভার
বেগ, ত্বরণ, ভরবেগ, সরণ, বল, চাপ, এই সমস্ত বিষয়গুলোকে আমরা বলে দিলাম ভেক্টর রাশি। কারণ কি দুটা জিনিস এখানে ক্রিয়াশীল হচ্ছে, মান এবং অভিমুখ। কিন্তু স্যার আপনি তাহলে একটু আগেই তো আমাদেরকে বলছিলেন যে কার্য, কার্য মানে বল ইন্টু সরণ, কার্য মানে কি বল ইন্টু সরণ, কার্য মানে বল ইন্টু সরণ। তাহলে কার্য মানে যেহেতু বল ইন্টু সরণ, তাহলে কার্য তাহলে তো ভেক্টর রাশি হওয়ার কথা, কিন্তু স্কেলার রাশি কেন? তাহলে যখন এই কার্য নিয়ে আলোচনা করব তখন কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তাহলে আমরা এখানে যেটা জিনিসটা বুঝতে পারছি যে না, দুটা ভেক্টর রাশির গুণফলটা স্কেলার রাশি হতে পারে। একটা এক্সাম্পল কি, কার্য, কার্য ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ। তাহলে কার্য দুটা ভেক্টর রাশির গুণফল কি না, কার্য দেখেন বলও ভেক্টর রাশি আর সরণও কি ভেক্টর রাশি, আর দুটার গুণ করলে কার্য একটা কি হয়ে যায়, স্কেলার রাশি। তাহলে কার্য স্কেলার রাশি হতে পারে। আর এটা ডিটেলস আলোচনা কিন্তু যখন আমরা কার্য, ক্ষমতা এবং শক্তির সম্পর্কে পড়বো সেই চ্যাপ্টারটাতে আমরা আলোচনাটা করব। ওকে, তাহলে কার্য অবশ্যই একটা কোন রাশি, স্কেলার রাশি। আপনাদের প্রচন্ড পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ এই জিনিসটা যে দুটার ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি, এমন একটা উদাহরণ দাও, সেটা হচ্ছে কি কার্য, সেটা হচ্ছে কি কার্য। আর ক্ষমতা, কার্য যেহেতু স্কেলার রাশি হয়ে গেল, ক্ষমতাও তাহলে স্কেলার রাশি হওয়ার কথা। ক্ষমতা মানে কি স্যার? ক্ষমতা মানে কিছুই না, ক্ষমতা মানে কার্য, মানে ওয়ার্ক বাই টাইম। তাহলে যখন ওয়ার্ককে আমরা টাইম দিয়ে ভাগ করব তখন সেটাকে কি বলবো, কার্য বলবো। তাহলে কার্য, সরি ক্ষমতা বলবো। তাহলে কার্য মানেই হচ্ছে, ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়, কার্য বাই সময়, কার্য বাই সময়। কার্য স্কেলার রাশি আর সময় স্কেলার রাশি। স্কেলার রাশি স্কেলার রাশি যদি ভাগ করি তাহলে কি বলবো, অবশ্যই স্কেলার রাশি। তাহলে ক্ষমতাও একটা কি হয়ে যায়, স্কেলার রাশি। তাহলে আমরা স্কেলার রাশি আর ভেক্টর রাশিকে খুব সুন্দরভাবে বুঝে নিলাম। যদি এই স্কেলার রাশি ভেক্টর রাশির কথাগুলোকে, এই কিছু মিনিটের কথাগুলোকে আপনারা যদি মাথায় ঢুকিয়ে নেন, কোনোদিন আর স্কেলার রাশি ভেক্টর রাশি নিয়ে কোনো অসুবিধা হবে না, এটা আমি শিওর বলে দিলাম। লাস্ট যেটুকুনি পড়ে থাকলো সেটি হচ্ছে এককবিহীন রাশি। এককবিহীন রাশি মানে কাকে বোঝায়? যেসব রাশিগুলো সমজাতীয় হবে তাদের ক্ষেত্রে কোনো একক থাকবে না। সেই জন্য আমি কিন্তু এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি যে না, দুটা বা তার থেকে বেশি, মানে দুই বা ততোধিক সমজাতীয় রাশির যখন তুলনা করব তখন আর ওর কোনো একক বুঝাবে না। যেরকম আমি একটি খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এই যে এখানে ধরে নিন 25 টাকার আমি ডিম কিনে আনছি এবং প্রত্যেকটি ডিমের দাম 5 টাকা করে। তাহলে 25 টাকায় ডিম কিনে আনছি, প্রত্যেকটি ডিমের দাম 5 টাকা। তাহলে আমরা যদি ক্যান্সেল আউট করি টাকা, 5 5 কত হয়ে যায়, 25 হয়ে যায়। অর্থাৎ 5টি ডিম কিনছি। এখানে দেখেন তো কোনো আর এককটি পড়ে থাকলো না। তাহলে যখন দুটি সমজাতীয় রাশির তুলনা করলে তখন আর একক পড়ে থাকে না, ওটা একটা সংখ্যা মাত্র হয়, যেটাকে আমরা ধ্রুবক বলতে পারি। তাহলে যাদের ক্ষেত্রে কোনো একক থাকবে না রাশিগুলোর ক্ষেত্রে, ওদেরকে কি বলবো, এককবিহীন রাশি বলবো। উদাহরণ হিসাবে বিকৃতি, উদাহরণ হিসাবে কি বিকৃতি। বিকৃতি মানে কিছুই না, আগে আপনি কতটা ছিলেন এখন কতটা হয়েছেন, আপনার দৈর্ঘ্য আগে কতটা ছিল এখন কতটা হয়েছে, ওটাকে কি বলা হয়, বিকৃতি। তাহলে বিকৃতি বলেন তো স্কেলার রাশি না ভেক্টর রাশি, সরি এককবিহীন রাশি হবে কিনা? অবশ্যই এককবিহীন রাশি। তার সঙ্গে প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক মানে আগে কতটা চকচক ছিলেন এখন কতটা চকচক হয়েছেন, এটাকে কি বোঝায়, প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক অবশ্যই কি হবে, প্রতিসরাঙ্ক অবশ্যই একটা এককবিহীন রাশি হবে। আপেক্ষিক গুরুত্ব মানে 4 ডিগ্রি সেলসিয়াস মধ্যে ঘনত্ব কতটা, তারপরে যে মানে ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছি বা কম করছি ওর দরুন ঘনত্বটা কতটা হয়েছে, এদের তুলনা করা, এটাও তাহলে অবশ্যই কি হবে, এককবিহীন রাশি। রেডিয়ানও একটা এককবিহীন রাশি, স্টেরেডিয়ানও একটা এককবিহীন রাশি। তাহলে আমরা শিখে গেলাম যে এই সমস্তগুলো হচ্ছে এককবিহীন রাশি। আপনাদের পরীক্ষা কিন্তু দিয়ে থাকে এই জিনিসটা, এককবিহীন রাশি। যাই হোক, তো আমি প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত আমি 3টি পার্টের মাধ্যমে এই সম্পূর্ণ চ্যাপ্টারটিকে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি এই ভিডিওগুলো মনে হয় যে না আপনাদের কিছু একটা পরিবর্তন নিয়ে আসছে, তাহলে অবশ্যই আপনারা লাইক এন্ড শেয়ার করতে থাকবেন। এর মানে আপনারা দেখতে পাচ্ছেন লাইক এন্ড শেয়ার লেখা আছে কিন্তু সাবস্ক্রাইব করা নাই, মানে সাবস্ক্রাইব করবেন না। অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন এবং অল করে রাখবেন। কেন? কারণ আপনারা যদি ভালো ভিডিও পেতে চান তাহলে আপনাদেরকে এই চ্যানেলটা অবশ্যই ফলো করতে